আজ গোটা দিন ধরে বাংলার নানা প্রান্ত থেকে এমনকি এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বিভিন্ন জেলা এবং কলকাতার ছবি কি এক ঝলকে দেখিয়ে নিলাম। এবার এলাকা ভাগ করে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অংশে কি পরিস্থিতি রয়েছে। প্রথমে রাঢ়বঙ্গের পরিস্থিতি দেখাবো, কারণ রাঢ়বঙ্গে যেটা অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চল, সেই রাঢ়বঙ্গে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। আগেই বলে নিই যে পশ্চিমবঙ্গের তিনটে অংশ সবচেয়ে বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাঢ়বঙ্গ, তার সঙ্গে হুগলি মেদিনীপুর এই অংশটা, এবং তার সঙ্গে মধ্যবঙ্গ অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদিয়া। প্রথমে রাঢ়বঙ্গের কি পরিস্থিতি একবার দেখে নেব। এইখানে বীরভূমে ময়ূরাক্ষী নদী এবং ময়ূরাক্ষী ছাড়াও কোপাই, এই দুই নদী ছাপিয়ে গিয়ে ময়ূরাক্ষী এবং কোপাই ছাপিয়ে গিয়ে বীরভূমের বিস্তীর্ণ অংশ, যার মধ্যে কঙ্কালীতলা দেখাচ্ছিলাম, বোলপুরের ছবি দেখাচ্ছিলাম, বিস্তীর্ণ অংশ কিন্তু সেখানে ইতিমধ্যেই সেখানে বানভাসী অবস্থা, সেখানে জল ঢুকতে শুরু করেছে একের পর এক ব্লকে। এরপর পশ্চিম বর্ধমান জেলার অবস্থা দেখাবো। বাঁকুড়া, প্রথমে বাঁকুড়ার ছবি দেখাই। বীরভূমের পর বাঁকুড়া রাঢ়বঙ্গের আরেক জেলা, সেই বাঁকুড়ায় কিন্তু গন্ধেশ্বরী এবং কংসাবতী এই দুটো নদী প্রত্যেক বছর বাঁকুড়া জেলাকে ভাসায়। এবারও গন্ধেশ্বরী এবং কংসাবতী বাঁকুড়া জেলার দুঃখের কারণ হয়ে উঠছে। ক্রমশ জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং বাঁকুড়ার বিভিন্ন অংশে জল ঢুকে গিয়েছে ইতিমধ্যেই। একবার দুর্গাপুর আসানসোলের দিকে আসব। দুর্গাপুরে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে মূলত দামোদর এবং অজয় এই দুই নদ দুর্গাপুরে বিস্তীর্ণ এলাকাকে ভাসাচ্ছে। তার মধ্যে অন্ডালের যে বিমানবন্দর দুর্গাপুর এরোট্রোপলিস, সেখানেও জল ঢুকে গিয়েছে। আসানসোলের ছবি একটু আগে দেখাচ্ছিলাম, গাড়ুই নদী ছাপিয়ে আসানসোলের বিভিন্ন এলাকায় জল ঢুকছে এবং তারপরে আসানসোলের বিভিন্ন এলাকায় গাড়ুই নদী ছাপিয়ে জল ঢুকতে শুরু করার পরে একটু আগেই যে ছবি দেখাচ্ছিলাম যে কল্যাণপুরে কিভাবে চালক সহ গাড়ি ভেসে গিয়েছে, এই মানচিত্রে দেখিয়ে দিলাম পশ্চিমবঙ্গের ঠিক কোন অংশটা সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি দুর্গত। এবার ওই এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা যেসব প্রতিবেদন সারা দিন তুলে ধরেছেন তার টুকরো টুকরো ছবি একবার দেখে নিন। আসানসোল শিল্পাঞ্চলে গতকালের লাগাতার বৃষ্টিতে বেশ কিছু এলাকা জলমগ্ন এবং ইতিমধ্যেই জলের তলে ভেসে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে এবং গোটা এলাকায় দেখা যাচ্ছে যে উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজ কিন্তু জারি রেখেছে। দিক থেকে দেখা যাবে যে একদিকে বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন নিচু এলাকা, বহু এলাকা, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে ডিভিসির জল ছাড়া পাঞ্চেত এবং মাইথন থেকে যে জল ছাড়া হচ্ছে, সেই জলেও নিচু এলাকাগুলি প্লাবিত হচ্ছে কিনা সেই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। বীরভূমের পরিস্থিতি ক্রমশ কিন্তু জটিল হচ্ছে, কারণ ইতিমধ্যে লাভপুর সেখানে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। এছাড়া তারাপীঠ, যেটা জানা যাচ্ছে তারাপীঠে দ্বারকা নদের জল ইতিমধ্যে কিন্তু শ্মশান পর্যন্ত উঠে গেছে। এবং তোমায় বলে রাখি, যদি আবার বৃষ্টি হয় তাহলে বীরভূমের একাধিক নদ নদী, সে দ্বারকা হোক, সে কোপাই হোক, সে কুয়ে নদী হোক, যেভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে, অজয় বিশেষ করে ময়ূরাক্ষী থেকে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যে, সব মিলিয়ে কিন্তু বীরভূমের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। আচ্ছা, আপনারা এতক্ষণ ঈশান দেবের সঙ্গে রাঢ়বঙ্গের ছবিটা দেখছিলেন। এবার চলুন আপনাদেরকে মেদিনীপুর হুগলি জেলা এই সমস্ত জায়গার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আরামবাগ, খানাকুল, ঘাটাল ভয়াবহ পরিস্থিতি, সেই ছবিটা আমরা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি যে সেখানে কি বাস্তব পরিস্থিতি হয়ে রয়েছে। হরিপালে তো ভয়াবহ পরিস্থিতি, বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে এবং যেটা সেখানকার মানুষের অভিযোগ যে টানা বৃষ্টির জেরে যে জল বাড়ছে সেখানে। আচ্ছা, আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে এই যে হরিপালের কথা আপনাদেরকে বলছি, হরিপালে এত বেশি জল উপচে পড়ছে বিভিন্ন খাল থেকে সংস্কার না করার জন্য, বিঘার পর বিঘা জমি জলের তলায়। আরামবাগের পাশাপাশি যে নদগুলি রয়েছে, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, এই তিনটে নদী থাকার জন্য তাদের জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে, এই সমস্ত অঞ্চলগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খানাকুলে আপনারা দেখেছেন ব্রিজ কিভাবে মরমর করে ভেঙে পড়েছে, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। ঘাটালের পাশ দিয়ে রয়েছে ঝুমি নদী, যার ফলস্বরূপ সেই ঝুমির প্রভাবে ঘাটাল এলাকাও কার্যত প্লাবিত হচ্ছে। ঘাটালের এমনি মাস্টার প্ল্যান নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য
যে ন্যূনতম ব্যবস্থা এখনো অবধি সেই ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না। ঈশান, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা, খানাকুলের সেই আমার ছবিটা। পিছনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, জলস্তর কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মুন্ডেশ্বরী যে নদী, সেই মুন্ডেশ্বরী নদীর একবারে সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুন্ডেশ্বরী নদীর জলস্তরও কিন্তু বাড়ছে এবং পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে দ্বারকেশ্বর নদী এবং রূপনারায়ণ নদীর জল। তো আবারও আরামবাগ জলের তলায় যেতে পারে, বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছেন। এই আশঙ্কা থেকেই কিন্তু তারা প্রত্যেকেই যারা নদীর তীরবর্তী অংশে থাকেন তারা অস্থায়ী চালাঘর বানিয়ে তারা যে উঁচু জায়গা, নদীর বাঁধের মতো যে উঁচু জায়গা, সেই উঁচু জায়গাগুলোতে এখন থেকেই কিন্তু চলে যেতে শুরু করেছেন। আমরা দেখে নিলাম যে এর মধ্যে মেদিনীপুর এবং বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার পরিস্থিতি কীরকম ছিল। এবার মধ্যবঙ্গটা দেখে নিন, মানে পূর্ব বর্ধমান এবং নদিয়া, গঙ্গার দুপারে যে অংশ রয়েছে সেই অংশের কি পরিস্থিতি একবার ম্যাপে সেই লোকেশনটা দেখিয়ে দেবো। বারবার বলছি যে পশ্চিমবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের 3টে অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে এই পশ্চিম বর্ধমান এবং নদিয়া, পশ্চিম বর্ধমান নয়, পূর্ব বর্ধমান এবং নদিয়া। পশ্চিম বর্ধমান আগেই দেখিয়েছি, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই দুটো অংশে এখানেও কিন্তু বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। তার মধ্যে পূর্ব বর্ধমানে আমরা গুসকরার খবর পাচ্ছি, সেই গুসকরাতে কুনুর নদী উপচে বিভিন্ন এলাকায় জল ঢুকে গিয়েছে, বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হচ্ছে। কালনা, সেখানেও জল ঢুকেছে। আমরা খবর পাচ্ছি যে নদিয়া জেলা, মানে কালনা থেকে যদি গঙ্গা পেরিয়ে উল্টো দিকে চলে যান তাহলে আপনার নদিয়া জেলা শুরু হচ্ছে, সেখানে শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কল্যাণী বিভিন্ন এলাকায় কিন্তু জল ঢুকে গিয়েছে, বিভিন্ন নদী উপচে যাচ্ছে। এটা এই মুহূর্তে কালনার ছবি দেখতে পাচ্ছেন, কালনায় কিভাবে জল ঢুকেছে দেখুন। এবং ঐতিহ্যবাহী বহু পুরনো ঐতিহাসিক সমস্ত কাঠামো, তার মধ্যেও জল ঢুকে গিয়েছে, জলমগ্ন গোটা এলাকা। বিভিন্ন মন্দির চত্বরে জল ঢুকেছে, গোটা এলাকা বিপর্যস্ত, দুর্গত। এবং আগামী 3 দিন ধরে যদি আরও প্রবল বৃষ্টি হতে থাকে, তার সঙ্গে যদি ভরা কোটাল যোগ হয় যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাহলে এই কালনা, এই গুসকরা, আবার গঙ্গার উল্টো দিকে গেলে শান্তিপুর, কল্যাণী, রানাঘাট, চাকদা এই সমস্ত এলাকায় কি পরিস্থিতি হবে সেটা ভাবলেই আতঙ্কিত হতে হচ্ছে। ঘরে ঘরে জল ঢুকতে শুরু করতে পারে যেভাবে জলস্তর বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে পরিস্থিতি সত্যি যথেষ্ট আশঙ্কাজনক। ফলে আগামী 2-3 দিন খুব সতর্ক থাকা দরকার, শুধু সাধারণ মানুষের জন্য নয়। প্রশাসন কতটা সতর্ক থাকতে পারে এই আশঙ্কার প্রহরের কাউন্টডাউন শুরু করে দিয়ে, সেটাও দেখার বিষয় রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার যখন এই পরিস্থিতি, সত্যি যদি এরপর ভরাকোটলের প্রকোপটা আসে তাহলে এই রাজ্যের কি পরিস্থিতি হবে? বৃষ্টি আর কতদিন ভোগাবে রাজ্যকে? আমরা কথা বলেছিলাম বিশিষ্ট পরিবেশবিদ তথা আবহাওয়াবিদ সুজীব করের সঙ্গে, তিনি কি জানিয়েছেন একবার শুনুন। দেখুন, এই মুহূর্তে নিম্নচাপ যতক্ষণ পর্যন্ত আছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও হবে এবং এক্সপেক্টেড যে এখনও পর্যন্ত 72 ঘন্টা এই নিম্নচাপের টেনিওর থাকবে এবং সেই 72 ঘন্টার মধ্যে খুব বেশি কিছু পরিবর্তন ঘটবে না। আলটিমেটলি 72 ঘন্টা পরে হয়তো কিছুটা আকাশ পরিষ্কার হলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এবং অগাস্টের মাঝামাঝি পর্যন্ত এই হারটাই প্রায় অপরিবর্তিত থাকবে এবং অগাস্টের 15 তারিখের পর থেকে অত্যন্ত দ্রুত গতিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তখন কিন্তু পরিস্থিতি অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ছবিটা কোন পর্যায়ে এখন পৌঁছেছে আর আগামী 3 দিনে সেটা আরও কতটা বিপর্যয়কর হয়ে উঠতে পারে তার বিশদ বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম এবং শুনলেন যে আবহবিদরাও এই বিষয়ে ঠিক কী ধরনের আশঙ্কা প্রকাশ করছেন। ফলে সতর্ক থাকার সময় এসেছে, সতর্ক হওয়ার সময় এসেছে, শুধু আমাদের জন্য নয়, প্রশাসনের জন্য। কিন্তু এবার একটু চোখ রাখতে হবে সুদূর দক্ষিণের দিকে। এতক্ষণ দক্ষিণবঙ্গ দেখছিলাম, এবার দক্ষিণ ভারত, যে ওয়ায়ানাডের পরিস্থিতির দিকে আমরা গত কয়েকদিন ধরে লাগাতার নজর রেখেছি। সেই ওয়ায়ানাডের এখন কি অবস্থা, একবার সেই ছবি দেখব। প্রথমে একটা ছবি দেখে নেব। আপাতত ধ্বংসস্তূপ থেকে সেখানে প্রাণ খুঁজে আনা, জীবনকে ফিরিয়ে আনা, সেই কাজ শুরু হয়েছে। এবং এখন এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে বিধ্বস্ত এলাকায়
সেই ভূমিধসের নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন উপত্যকায়, মালাবারের সেই দুর্গম উপত্যকায় কিভাবে হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই ছবি দেখুন। এই দুর্গম উপত্যকার মধ্যে এবং যেখানে এখনও দুর্যোগের মেঘ আকাশে কাটেনি, এখনও ঝড় বৃষ্টি চলছে, সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছে এবং নিচে যারা আটকে রয়েছেন ওই দুর্গম এলাকায় তাদেরকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে তুলে আনা হচ্ছে জীবনকে, খুঁজে আনা হচ্ছে প্রাণকে। আরও একটা ছবি এই মুহূর্তে দেখাবো। দেখুন সেনাবাহিনী কিভাবে উদ্ধার কাজ চালাচ্ছে, কীরকম হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি, কি অসামান্য ছবি। জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল এই পরিবারগুলো, সেখানে পৌঁছে গিয়েছে এই প্রচণ্ড ঝড় বৃষ্টি দুর্যোগ ঠেলে এবং সেই জঙ্গল ঠেলে ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে পৌঁছেছে সেনাবাহিনী। এবং দেখুন কোলে করে পরম যত্নে নিজের সন্তানের মতো শিশুদেরকে জঙ্গল থেকে উদ্ধার করে আনছে সেনাবাহিনী। এই ছবি সৃজিতা আশা জাগায়। এই ছবি আমাদেরকে সাহস দেয় সৃজিতা, যে যত রুদ্র রোষী প্রকৃতি দেখাক তারপরে প্রকৃতিই হয়তো পাশে দাঁড়ায় এবং তারপর আবার সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে আমরা জীবনকে খুঁজে আনতে জানি, ঘুরে দাঁড়াতে জানি। ঘুরে দাঁড়ানোর গল্প ওয়ানার তৈরি করেছে সেটা আমরা দেখতে পেয়েছি ঈশানদেব, কিন্তু বিষয় হচ্ছে বাংলা বারবার কিন্তু অনেক আগে থেকে সতর্ক বার্তা পাচ্ছে। বাংলা নিজেকে রক্ষা করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সেটা সত্যিই খুব বড় প্রশ্ন, তার কারণ ইতিমধ্যেই 7টা জেলা বিপর্যস্ত, বিভিন্ন জেলায় জল ঢুকতে শুরু করেছে, আরও বৃষ্টি হবে। প্রশাসন এখন শুধুমাত্র চাপানুতরে ব্যস্ত থাকবে, যে না জানিয়ে জল ছেড়ে দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ করতে ব্যস্ত থাকবে, নাকি পরিস্থিতির মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে, কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত রাজ্য সরকারি সেটা ঠিক করুক। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।